দেখো তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার বলবে, তোমরাই বলবে। বলো, প্রথমটা বলো। বলো, এটা কি করে করবে? কারেন্ট বলা আছে, আধান বার করতে হবে। বলো, কেউ করেছো এটা? স্যার অপশন সি হ্যালো, হবে। অপশন সি? হ্যাঁ, অ্যান্সার অপশন সি, ঠিক আছে। তাহলে কারেন্টটা বলা আছে, হ্যাঁ, একটা টাইমের ফাংশন দিয়ে একটা বলা আছে, তাহলে আমাকে স্যার বার করতে ওখানে হবে। আই সমান ডি কিউ ডিটি দিয়ে ইন্টিগ্রেশন করে দিয়েছে 36 হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা, তাহলে ডি কিউ সমান হচ্ছে আই ডিটি, তাহলে কিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এবার টাইমটা যে ইন্টিগ্রেশনের লিমিট থাকে সেটা 2 সেকেন্ড ধরে, তাহলে 0 to 2, এই আয়ের জায়গায় এই মানটা বসিয়ে দেবে, তাহলে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এটা বলো। স্যার এটা হয়নি। এটা হয়নি না? স্যার এখানে স্যার তড়িৎ প্রবাহমাত্রা মানে স্যার আই সমান হচ্ছে কিউ বাই টি, এখানে টিটা পর্যায়কালটা বের করতে হবে 2 π r/v করে। আর স্যার আধান এখানে হচ্ছে স্যার ই, তাহলে স্যার ওই অপশন সি স্যার। বেশ, মনিরুল এটা করেছে। হ্যাঁ, এটা 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 এই যে আমাদের যে পরমাণুর ভেতরে যে সমস্ত যে তোমার ঘুরছে চারিদিকে প্রোটন ইলেকট্রন গুলো, তাদের যে ম্যাগনেটিক ফিল্ড বার করা, তাদের কারেন্ট বার করা, এই সমস্ত গুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে। এটা কি বলা আছে যে ই আধান সম্পন্ন একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ভি স্থির বেগে ঘুরলে তড়িৎ প্রবাহ কত হবে। আমরা জানি একটা চার্জ যখন মুভিং থাকে তার চারিদিকে একটা কারেন্ট হয়, তার জন্য একটা ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো বার করতে হয় ম্যাগনেটিক ইন্ডাকশনে যখন আছে, সেই ক্ষেত্রে এটা করতে হয়। হ্যাঁ, বোর ম্যাগনেটন যেখানে পড়েছো সেখানে আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি? চার্জ বাই টাইম। এবার এইখানে এরকম সার্কেলে ঘুরছে ইলেকট্রন, সার্কেলে ঘুরছে ইলেকট্রন, তার ব্যাসার্ধ বলেছে আর। তাহলে এই চার্জটা তো ইলেকট্রনের চার্জ, এটা কোনো ব্যাপার নাই, ই হয়ে গেল। তাহলে আমাকে টিটা বার করতে হবে। টিটা কি? সেটা হচ্ছে এক পাক ঘোরার জন্য যে তোমার কারেন্টটা আসছে। তাহলে এক পাক ঘোরা মানে পর্যায়কাল, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে হচ্ছে পরিধি বাই বেগ, 2 π r/v। টাইম পিরিয়ড হচ্ছে পরিধি বাই বেগ। কি করে পরিধি বাই বেগ? সেটা তো আগেই পড়েছি আমরা আবর্তন গতিবিজ্ঞানে, তা আমরা বলে দিচ্ছি। বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত? এই গোটা দূরত্বটা 2 π r, আর সময় মানে টাইম পিরিয়ডটা টি। তাহলে এখানে টি সমান কত হবে? 2 π r/v। তাহলে আমি এখানে টি এর জায়গায় কি লিখে দেবো? 2 π r। তাহলে ভিটা উপরে চলে যাবে, ভিটা উপরে, তাহলে ই ভি বাই 2 π r, যেটা এখনই মনিরুল বললো। তাহলে এটা, তাহলে এটা হচ্ছে ঘটনা যে আমাদের পরমাণুর চারিদিকে যে ইলেকট্রন গুলো ঘোরে, সেই ঘোরার জন্য যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, হ্যাঁ, সেই ফিল্ড বার করতে হয়, তার ম্যাগনেটিক মুভমেন্ট বার করতে হয়, সেখানে বোর ম্যাগনেটন বলে জিনিস আছে, আই বার করতে হয়, তারপরে এ দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এগুলো জানি আমরা, যখন ম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছি সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে করতে হয়। তো এটা একদম বেসিক জিনিস, আসতেই পারে 9-10 লেভেলে, সেই জন্য এটা করানো। তৃতীয়টা, তৃতীয়টা কত হবে? বলো, তাড়াতাড়ি বলো। কেউ করেছো? হ্যালো? স্যার এটা হয়নি, একটু করে দিন। তাহলে কি বলছে? কোনো পরিবাহীর প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলেই পরিবাহী 2 প্রান্তের ভি হবে। তাই ভি আর আই এর সঙ্গে হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক, ভি সমান আই আর। তাহলে এই দিকে তুমি ডিভি বাই ভি যদি করো, এই দিকেও তাহলে তোমার কি হবে? ডি আই বাই আই।
তাহলে এই দিকে যা পরিবর্তন হবে এইদিকে একই পরিবর্তন হবে, কেন এখানে তো সমানুপাতিক সম্পর্ক, আর তো কিছু নাই, রেজিস্ট্যান্স তো এখানে সমানুপাতিক। তাহলে প্রবাহ মাত্রার পরিবর্তন 2% যদি হয়, এটা যদি 2% হয় তাহলে এটা 2%ই হবে, আর তো কোনো ফ্যাক্টর নাই লেগে এখানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার কিছু না, তাই ডি একটা অপশন হবে। স্যার এখানটা ডিভি বাই ভি ভ্যালু জাস্ট ডিআই বাই আই হয়ে যাবে। হ্যাঁ একই হবে, দুই মানে আমি কি বলতে চাচ্ছি, রিলেশনটা হচ্ছে সিম্পল রিলেশন। তোমার যে প্রবাহ মাত্রা আর কারেন্টের সঙ্গে ভি সমান কি আই আর, আরটা কোথা থেকে হ্যাঁ এসছে, সমানুপাতিক তুলে সমান করার জন্য, তবেই রেজিস্ট্যান্সটা এসছে, তার একটা ফিজিক্যাল মিনিং আছে। কিন্তু আমি যদি ডাইরেক্ট সম্পদ দেখি তাহলে ভি ভ্যারি জাস্ট আই, তাই তো? হ্যাঁ তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি যে স্মল পরিবর্তনের ক্ষেত্রে ডিভি বাই ভি সমান এদিকেও হবে ডিআই বাই আই, এটা এখানে একটা কিছু ধ্রুবক থাকবে না, যেটা আর থাকবে। তাহলে সেক্ষেত্রে আরটা যদি সমানুপাতিক হিসাবে আমি দেখি পরিবর্তন ক্ষেত্রে, তাহলে এই পরিবর্তনটা কত হবে, এই একই পরিবর্তন হবে, এখানে 2%, এই জিনিসটা হচ্ছে 2%, মানে এখানে 100 গুণ করেছো, এখানে 100 গুণ করেছো, এই গোটা জিনিসটা হচ্ছে 2%, তাহলে এটাও তাহলে এই দিকটাতে একই হবে, 2%ই হবে। বুঝা গেছে? এবার যদি হ্যাঁ এইটা না হয়, যদি আরটা যদি আর স্কোয়ার থাকতো তাহলে কি হতো, 2r, তাহলে সরি, ভি এর যদি এরকম সম্পর্ক থাকতো, ভি ভ্যারিজ আস আই স্কোয়ার এরকম থাকতো, তাহলে কিন্তু এই রিলেশনটা হতো না। তাহলে কি হতো, তোমাকে লগ নিলে সমান করলে তাহলে এই দুইটা আবার সামনে চলে আসতো, 2 ডিআই বাই আই। তাহলে সেক্ষেত্রে কি হতো, এইটা যদি 2% পরিবর্তন হতো তাহলে 2 × 2 মানে এই পরিবর্তনটা 4% হয়ে যেত, যদি কি হতো তাহলে 6% পরিবর্তন হয়ে যেত। বুঝে গেছে? হ্যাঁ যেহেতু ডাইরেক্ট সম্পর্ক। দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক প্রত্যেকটার অনুপাত এত, অপেক্ষিত সরু তারটি রোধ এত হলে অন্যটি রোধ কত। তাহলে এগুলো তো একদম সিম্পল কোশ্চেন, মাধ্যমিক লেভেলের কোশ্চেন, এগুলো তো করার কিছু নাই। আর সমান রো এল বাই এ, তাহলে একটা R1 ρ1 L1 A1 করলে তাহলে এই সবেরই অনুপাত হচ্ছে 1/3। একটা যদি তুমি রো এল আর এ ধরো, ও ব্যাসার্ধ বলে, তাহলে এটাকে এখানে পাই আর স্কোয়ার করে দেবে, এটাকে পাই আর স্কোয়ার করে দেবে। তাহলে একটা যদি তুমি রো এল আর পাই আর স্কোয়ার ধরো, তাহলে আরেকটার ক্ষেত্রে কি হবে, আরেকটার ক্ষেত্রে হবে তোমার যেটা কি বলেছে 3 গুণ, তাহলে 3 রো 3 এল, আর এটা এই 8টার জায়গায় 3 আর লিখবে, দিয়ে অনুপাত করে দেবে, তাহলে একটা পেয়ে যাবে। তার একটা অপশন আছে ডি, ডি অপশনটা বেরোবে। পাঁচেরটা তো করেছো? হ্যালো, হ্যালো স্যার স্যার। এটা ওই R সমান R0 ব্র্যাকেটে 1 প্লাস আলফা টি থেকে হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাবে, ওটা দিয়ে হয়ে যাবে। যে রোদের যে উষ্ণতার সঙ্গে সম্পর্ক আছে, আমি একবার বলে দিই, তোমরা শুধু করে নেবে, আমি যদি আচ্ছা হিন্টসটা আমি একটু ধরি, বলে দিন এটা। আর সমান হচ্ছে R0, বা তুমি ধরো R2 সমান R1 1 প্লাস আলফা টি, ঠিক আছে? এটা 0 ডিগ্রি বার করতে হবে। তাহলে এখানে তোমার আলফাটা বার করে নিতে হবে, আগে প্রথমে আমাকে কি বার করতে হবে, প্রথমে আমাকে আলফাটা বার করতে হবে। তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান হবে R2 মাইনাস R1 বাই, এদিকে এটা নিয়ে যাবে, নিয়ে যাবে বাই যে উষ্ণতার পার্থক্য কি, এখানে বসাবে, যে আলফার মানটা বেরোবে। আলফার মানটা বেরোনোর পরে তুমি যে কোনো একটা ধরে, যে কোনো একটা ধরে তুমি যখন করবে, যে কোনো একটা ধরে তুমি যদি করো যে R1 সমান হচ্ছে R0 1 প্লাস আলফা টি, যে কোনো একটা ধরে তুমি এই যে এটা ধরলে বা এটা ধরলে, যেটাই ধরবে, এখানে R0 মানটা বার করতে হবে, আর আলফার মানটা তোমার এখন বেরিয়ে গেল
আর R1 এর মানটা তুমি 5 ধরলে, আর টেম্পারেচার ডিফারেন্সটা 50, 0 থেকে 50। এইটা বসিলে প্রথমে আগে আলফার মানটা বার করবে, তারপরে আরেকটা সমীকরণ করবে, সেখানে বসিয়ে দিলে। এর অ্যান্সারটা এসেছে তোমার অপশন দেওয়া আছে ডি এরটা, মানে এইটা 4 এর। এগুলো উচ্চ মাধ্যমিকের জিনিস, একদম সিম্পল জিনিস। 6 কি বলা আছে, একটি 4 ওহম রোধযুক্ত সরু তারকে একটি বৃত্তাকার লুপে পরিণত করা হলো। এই বৃত্তের যে কোনো ব্যাস বরাবর দুই প্রান্তে রোধ কত হবে? ঠিক আছে, এটা করতে হবে। মানে 4 ওহম রোধযুক্ত সরু তার আছে, এরকম সরু তার আছে, সেই সরু তারটাকে একটা লুপে পরিণত করা হচ্ছে, মানে এরকম করে বৃত্তাকার করে দেওয়া হবে। যে কোনো ব্যাস বরাবর দুই প্রান্তে রোধ করতে হবে। তাহলে এইখান থেকে ব্যাস বরাবর আমি যদি ধরি এ, একটা, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এই পাটের অংশে রোধ হয়ে যাবে 4 ওহম হয়েছিল টোটাল রোধ, তাহলে এই পাটের রোধ হয়ে যাবে 2 ওহম, আর এই পাটের রোধ হয়ে যাবে 2 ওহম। কেন? রোধ দৈর্ঘ্যের সঙ্গে কি হয়, সমানুপাতিক সম্পর্ক। মানে যদি গোটা রোধটা যদি 100 সেন্টিমিটারের জন্য যদি আর হয়, তাহলে 50 সেন্টিমিটারের জন্য তোমার R/2 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে, একই কনসেপ্টে যদি দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, এই গোটাটা হচ্ছে তোমার যে 4 ওহম রোধ ছিল, তাহলে এর দুই পার্ট যদি করে দিই, তাহলে 2 ওহম 2 ওহম হয়ে গেল। এবার এই দুটো 2 ওহম কি পদ্ধতিতে লাগানো আছে দেখো, যেটা মনিরুল বলা বলছিল যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় মধ্যে আমার অসুবিধা হয়। শ্রেণী আর সমান্তরাল, সমান্তরাল কখন হবে কি করে বুঝবো? যদি দুজনারই দুটো রোধই, যত কটা রোধ বলেছে, সেই যাদেরই মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি যে কটা রোধের একই হবে, তারা সমস্ত প্যারালাল থাকবে। যাদের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট দুটো একই থাকবে, তারা হচ্ছে প্যারালাল। কিন্তু যদি কারোর ফাইনাল পয়েন্ট আর কারোর ইনিশিয়াল পয়েন্ট এক হয়, তাহলে সেইটাকে বলবো শ্রেণী। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্ট দুটোর মধ্যে বার করা মানে আমার এই দুটোর সঙ্গে কি হচ্ছে, কি রিলেশন হয়ে যাচ্ছে, প্যারালাল। তা প্যারালালের সম্পর্ক রেজিস্ট কি হয়, 1/r সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2। তাহলে এটা লস হবে 2, তাহলে 1 প্লাস 1 মানে 2/2 মানে হচ্ছে 1। তাহলে উল্টে দিলে r সমান হচ্ছে 1। তাহলে এই দুটো প্রান্তের মধ্যে রোধ হয়ে যাবে 1, মানে অপশন সি। স্যার এখানে ওই দুটো অর্ধবৃত্তের জন্য বলে রোডটা স্যার ভাগ হয়ে গেল। দুটো অর্ধবৃত্ত বলে নয়, ব্যাপারটা যে দুটো সমান পাটে ভাগ হয়। অর্ধবৃত্ত যেহেতু ব্যাস বরাবর বলেছে, সমান পাটে ভাগ হয়েছে। যখন তোমার দৈর্ঘ্য আর রোধ ব্যাপারটা আসবে পরস্পরের সঙ্গে, দৈর্ঘ্য কি হয়, রোধের সঙ্গে সমানুপাতিক, তাই তো? মানে তুমি বলতে পারো যে 100 সেন্টিমিটার রোধের দৈর্ঘ্যের জন্য রোধ হচ্ছে R, তাহলে 50 সেন্টিমিটারের জন্য একই ঐকিক নিয়মে R/2 হবে। কেন হচ্ছে, কেন দৈর্ঘ্যের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, যদি আমি অন্য প্যারামিটার গুলো বাদ দিই। এবার যখন তুমি হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এটা আরেকবার বলে দিন স্যার, শুনতে পাইনি কিছু স্যার। কোনটা গো? এই প্রবলেমটা 6-টাই স্যার, এই 6-এর প্রবলেমটা স্যার নেটওয়ার্ক ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় পড়ার মতন বা অন্য কোশ্চেনের একটা ফ্যাক্টর তুমি বলতে পারো। এরকম একটা তার আছে, সেই তারের রোধ 4 ওহম, তারের কিন্তু কত দৈর্ঘ্য প্রস্থ কিছু বলা নেই, তারটাকে এরকম করে রিং এ পরিণত করে দেওয়া হয়েছে। বলেছে এবার এর ব্যাস বরাবর কত রোধ হবে। এবার মনিরুল যেটা কোশ্চেন করলো যে সেটা অর্ধেক ভাগ করে দেবে তারের, যে কোনো যদি তারের না ভাগ করে যদি কেটেও দিত, অর্ধেক যদি করতো, তাকে অন্যভাবে রাখা হতো, তাহলে প্রত্যেক পাটের রোধ কিন্তু অর্ধেক হয়ে যেত। তার কারণ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে রোধের ডাইরেক্ট সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক না। তাহলে দৈর্ঘ্য যত বড় হবে রোধ তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে রোধ কম হবে। তাহলে আমি যদি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে রোধটাও কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা যদি ব্যাস বরাবর সেন্টারের মধ্যে দিয়ে গেছে, তাহলে এই গোটা পার্টটা রোধ হচ্ছে এইটা অর্ধেক, কেন এটাকে দুটো সমান পার্টে ভাগ করা হয়েছে। তাহলে এর রোধ হচ্ছে 2 ওহম আর এর রোধ হচ্ছে 2 ওহম।
তাহলে এরা পরস্পরের সঙ্গে কিভাবে লাগানো আছে, সিরিজ মানে শ্রেণী না প্যারালাল, সমান্তরাল। তাহলে তার একটা উত্তর হচ্ছে, জিনিসটা মনে রাখবে, যখন দুটো 10টা 100টা রোধের যদি এন্ডিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি একই থাকে, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল। দেখো এই দুটো রোধের, দেখো এইটা যদি একটা রোধ ধরো, আমি এটাকে একটা রোধ ধরি, তাহলে এরও যে ইনিশিয়াল পয়েন্ট, এই রোধ ধরো ইনিশিয়াল পয়েন্ট কিন্তু এক। আবার এই রোধটা যেটা ফাইনাল পয়েন্ট, এটারও কিন্তু ফাইনাল পয়েন্ট এক। তাহলে এরা অবশ্যই কি আছে, প্যারালাল আছে। যদি এরকম হতো, এইটা যে শেষ হতো, সেখান থেকে আরেকটা রোধ আরম্ভ হয়েছে কোনো কারণবশত, সেই সমবায়টা বলবো শ্রেণী, তাহলে এটা প্যারালাল। তাহলে প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা দেখবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় 1/R সমান বাই 1/R1 প্লাস 1/R2, আরো যদি থাকে তাই 2 2 লসাগু 1 প্লাস 1 তাহলে 2/2, তার মানে হচ্ছে 1, তাহলে R সমান হচ্ছে 1। তাহলে এই এটা যদি কেটে স্যার এটা বলতো, ব্যাস বলো স্যার এটা ব্যাস বরাবর না হয় যদি অন্য কোনো জ্যা বরাবর থাকতো? তাহলে সেটা তোমাকে যদি কোনো ধরো এরকম করে যদি তুমি ব্যাস বরাবর না বলে জ্যা বরাবর যদি বলতো, তাহলে তোমাকে এখানে আরেকটা কিছু ইনপুট দিত, যে জ্যাটা কতটা দূরে আছে বা কিছু আরেকটা ইনপুট দিত, মানে কত শতাংশ দৈর্ঘ্য এই দিকে ব্যবহার হয়েছে আর কত শতাংশ দৈর্ঘ্য এই দিকে ব্যবহার হয়েছে, সেইটা জানানোর জন্য আরেকটা কিছু ইনপুট এখানে তোমার থাকতো। এই এই প্রবলেমটা দিয়ে ওইটা করা যেত না। যদি তোমাকে বলতো যে যা বরাবর বলো, তাহলে আরেকটা এখানে ইনপুট কিছু যোগ থাকতো, কিছু একটা তোমাকে দিত, যাতে তুমি বুঝতে পারতে, যে বলতে হতো যে ব্যাস থেকে এত দূরত্ব আছে বা কিছু, তাহলে এই তারের দৈর্ঘ্য, এই পার্টটুকুর দৈর্ঘ্য কত হচ্ছে আর এই পার্টটুকুর দৈর্ঘ্য কত হচ্ছে, এইটা যদি তুমি না করো, তাহলে এই প্রবলেমটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে কিছু একটা ইনপুট তোমাকে আর একটা এক্সট্রা এখানে যোগ করা থাকতো, এই কোশ্চেনে যোগ করা থাকতো। এই কোশ্চেনের তথ্য অনুযায়ী ওই প্রবলেমটা করা যেত। বুঝা গেছে? তাহলে এই দৈর্ঘ্যটা কত হচ্ছে, দেখা গেল এটা 30% হচ্ছে আর এইটা ধর 70% হচ্ছে, তাহলে 4-এর 30% মানে 1.2, আর এইটা হচ্ছে 2.8, তাহলে এই রোধটা হচ্ছে 1.2 আর এই রোধটা হচ্ছে 2.8। এবারে এই দুটো তোমার সমান্তরাল সমবায়, 1.2 প্লাস 1.2.8 এরকম করে করতে হতো। তাহলে আমি এটা ধরে নিলাম 30%, তাহলে এই 30% কেন হচ্ছে, সেই জন্য আর একটা কিছু এখানে তোমাকে যোগ করে দিত, এটা বোঝানোর জন্য যে এটা 30% আছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। না হলে কিন্তু তোমার ওই ইনপুটে এই যে তোমাকে যে সমস্ত তথ্য দেওয়া আছে, তাতে কিন্তু ওটা করা যেত না। এটা তো সিম্পল কোশ্চেন, সাতেরটা করে দিতে এন হবে, স্কোয়ার স্যার, এন স্কোয়ার সি। এন স্কোয়ার হবে, ঠিক আছে। 8-এরটা R/3 আসবে। R/3 আসবে, তার মানে বলতে চাইছো যে তিনটেই দেখো যে কটা আছে, দেখো সব কটা রোধ দিচ্ছি, কিন্তু পরস্পরের সঙ্গে যদি হ্যালো তুমি স্যার। ভেঙে দাও। হ্যাঁ বলো। স্যার এখানে ওই ওই রোধ গুলো স্যার কোন সমবায় আছে স্যার, কিভাবে বুঝবো একটু বলে দেন। তোমাকে দেখো ছবি দেখে বুঝতে হবে, এই রোধটা দেখো, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা তো ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, আমি ধরলাম। এই রোধটার ক্ষেত্রেও দেখো, এইটা এই মাঝখানে দেখো ইনিশিয়াল পয়েন্ট দিয়ে আছে, ঠিক আছে, সরি এই রোধটা হলো, এই রোধটা হলো, এই রোধটার ক্ষেত্রেও দেখো এইটা ফাইনাল, এইটা ইনিশিয়াল। এই রোধটার ক্ষেত্রেও দেখো এইটা ফাইনাল, এই পয়েন্টে এই খেলা হচ্ছে, এইটা ইনিশিয়াল। মানে প্রত্যেকটাকে যদি তুমি আলাদা পার্ট পার্ট করো, তাহলে দেখো প্রথম রোধটা যদি আমি এইটা ধরি, দ্বিতীয় এই মাঝের রোধটা বেরিয়ে আসছে, সেটা দেখো এরকম করে, এটার ক্ষেত্রেও এরকম, মানে প্রত্যেকের ইনিশিয়াল আর ফাইনাল মানে পোটেনশিয়াল ড্রপটা প্রত্যেকটা রোধের এন্ডে কিন্তু একই থাকবে। ভিএ আর ভিবি যদি থাকে, প্রত্যেকটা রোধের কিন্তু ফাইনাল পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টের রোধটা একই থাকবে। সেই জন্য হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এটা আরেকবার বলুন কি করে ওই সমান্তরালটা হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড। সমান্তরালে হচ্ছে যে প্রত্যেক রোধের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এক থাকবে, এবং সমান্তরাল হতে গেলে আরেকটা শর্ত হচ্ছে যে যে রোধগুলোই বলো, যদি তুমি এইটাকে রোধের কম্বিনেশন আছে, এবার যদি এখানে কারেন্ট টারেন্ট যেত, আরো একটা বড় সার্কিট করা থাকতো, তাহলে যে সমস্ত রোধের এন্ডে সেম পোটেনশিয়াল ড্রপ হবে, মানে সমান্তরাল সমবায় যদি থাকে, তাহলে তাদের
যত কটাই থাকবে তাদের প্রত্যেকের এন্ডে কিন্তু দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ড্রপ বলো বা ডিফারেন্স বলো, সেটা কিন্তু একই থাকবে। তুমি দেখো এর ক্ষেত্রে এইটা যদি তার একটা কোনো সার্কিটের সঙ্গে লাগানো থাকে, এই প্রান্ত এই রোধটার ক্ষেত্রে, আর এইটা ধরো একটা প্রান্ত, এই রোধটার ক্ষেত্রেও এই রোধটার ক্ষেত্রেও এই রোধটার ক্ষেত্রেও এইটা ইনিশিয়াল পয়েন্ট এখানে চলে যাচ্ছে। এই যে তারটা দিয়ে আছে, দেখো এই যে তারটা দিয়ে আছে, এই যে তারটা, তার মানে এর যে ফাইনাল পয়েন্ট সেটাও এখানে দিয়ে আছে, এই তারটা দেওয়ার সঙ্গে দিয়ে আছে। আবার দেখো এইটার সঙ্গে এই প্রান্তটা দিয়ে আছে, মানে এইটাকে তুমি ছাড়িয়ে যদি উপরে নিয়ে চলে যাও, এটাকে ঘুরিয়ে দাও, তোমার দেখে মনে হচ্ছে যেটা শেষ প্রান্ত আর প্রান্ত, এটাকে যদি তুমি ঘুরিয়ে দাও এরকম করে, দেখো এইটার উপরে এটা চেপে যাবে, এইটার উপরে এইটা চেপে যাবে। দেখো দেখো এইটা এরকম করে আছে, এটাকে তুমি যদি তুমি ঘুরিয়ে দাও এরকম করে, তাহলে দেখো এই প্রান্তটা এখানে চলে যাবে, এই যে এই প্রান্তটা এখানে চলেও গিয়েছে, দাগ দিয়ে আছে, আর এই প্রান্তটা এখানে লেগেই আছে, তাহলে এটাও কিন্তু এরকম করে হয়ে যাবে। আর এটা তো এই প্রান্ত এখানে আছে, আর এই প্রান্তকেও আবার এই জায়গায় জয়েন করেছে, মানে এটাও আবার তোমার এরকম করে জয়েন হয়ে যাবে। ভালো করে তুমি যদি দেখো, সব জিনিসটাকে ক্লিয়ার করে দেখো, তাহলে এরকম চিত্রটা আসবে। এটাকে ছাড়ি টাড়ি যদি করো, তাহলে দেখো এরকম চিত্রটা আসবে, মানে এটা আর, এটাও আর, এটাও আর। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বার করতে গেলে 1/r প্লাস 1/r প্লাস 1/r, সব কটা করো, আর লসগো উপরে 3, তাহলে আর ই কে উল্টিয়ে দাও r/3, মানে এখনই কে বললো, সুচিস্মিতা মনে হয় বললো, যেটা হচ্ছে সেইটা। এবার এগুলো বলছে, এগুলো তো আমার আপনি পড়ে দিচ্ছেন, আপনার এতে আমার পরীক্ষার ক্ষেত্রে গন্ডগোল হবে। আপনি তখন বলে দিলেন, কিন্তু আপনি পরীক্ষা করতে হবে, তখন তো আমার কাছে এটা গন্ডগোল হবে। তাহলে এর সমস্যার সমাধান কি? এর সমস্যার সমাধান কি? যে এটা তো আপনি এখন বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষার সময় গন্ডগোল হবে, এটা ঠিক কথা। এর সমস্যার সমাধান হচ্ছে যে তুমি অনেকগুলো যখন প্র্যাকটিস করবে এরকম করে সমবায় দিয়ে কোশ্চেন, যে কোনো বই থেকে হোক, তখন তোমার এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমার কাছে এই ছবিটা আমি যেমন স্পষ্ট বললাম সেরকম স্পষ্ট আসবে। এখন যেটা তোমার কাছে হয়তো মনে হচ্ছে না এটা আমার বলে দিলে বুঝে যাচ্ছে, কিন্তু এটা আমার অসুবিধা হচ্ছে, তখন যখন তুমি করবে তখন কিন্তু এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 9টা দেখো কি বলা আছে, কতগুলি তড়িৎ কোষকে প্রত্যেকটি তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, একটি বাহ্যিক রোধ আর এর সঙ্গে প্রথমে শ্রেণীতে তারপরে সমান্তরালে যুক্ত আছে, প্রদত্ত কোন শর্তে দুটি ক্ষেত্রে আর এর মধ্যে দিয়ে প্রবাহমান সমান হবে। তাহলে প্রবাহমান সমান হবে, তাহলে প্রথম ক্ষেত্রে প্রবাহমান আমাকে বার করতে হবে, আবার দ্বিতীয় ক্ষেত্রেও আমাকে প্রবাহমানটা আমাকে বার করতে হবে। তাহলে আমি শ্রেণীতে যুক্ত আছে তখন বার করি, কারেন্ট I1 ধরলাম, তাহলে কি জানাচ্ছে, প্রত্যেকটা তড়িৎচালক বল আমি ধরে নিলাম ই, কিছু বলা নাই, আমি ধরে এখানে বলাও আছে, ই বলাও আছে, আমি ধরে নিলাম তড়িৎচালক বল ই। এবার কত সংখ্যক কোষ আছে, কতগুলি কোষ জানি না, তাহলে এন ই। ওপরটা হচ্ছে কারেন্ট পেতে হলে তড়িৎচালক বল ওপরটা, নিচে হচ্ছে আমাকে কি হতো রেজিস্ট্যান্স। এবার আছে সিরিজে রেজিস্ট্যান্স, সিরিজে কারা আছে, সিরিজে আছে আর গুলো, এন সংখ্যক আর সিরিজে আছে, তা সিরিজে তাহলে তো পর 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 যুক্ত হয়ে যাবে, এন সংখ্যক আছে, তাহলে কত হবে এন আর। আর বাইরে আর একটা রোধ লাগানো আছে, তার টোটাল রোধ কত হলো এন আর প্লাস আর, বা আর প্লাস এন আর, যা লিখবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে মানে সমান্তরাল, তাহলে একই ব্যাটারি আছে কিন্তু কারা প্যারালাল হয়ে যাচ্ছে, রোধ গুলো। তড়িৎচালক বল তো একই থাকবে, কিন্তু প্যারালাল কি হয়ে যাচ্ছে, রোধ গুলো। ঠিক আছে, কোন রোধ গুলো, যে তোমার সরি, এখানে প্যারালাল ক্ষেত্রে কিন্তু তুমি এনটা লিখতে পারবে না, শুধুমাত্র একটা তড়িৎচালক বল হিসেবে কাজ করবে, কিন্তু প্যারালাল ক্ষেত্রে কিন্তু রোধটা কিন্তু এরকম করে লিখতে পারবে না, একটা তড়িৎচালক বলই কাজ করবে, যেহেতু এটা প্যারালাল আছে, কেন পোটেনশিয়াল ডিফারেন্স তো দুজনা, এই যে এটা প্যারালাল কম্বিনেশন, আমি এন সংখ্যক লিখতে পারবো না, আমি এর ক্ষেত্রে আমি এখানে দিয়েছি, তাহলে এইখানে তড়িৎচালক বল দিয়েছি, একটা ব্যাটারির সাহায্যে মতো লাগানো আছে, এটা ব্যাটারি দেওয়া আছে, তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ড্রপ বলো বা সার্কিট যখন কমপ্লিট থাকে তড়িৎচালক বল বলো, সেটা একটাই হবে, তাহলে ই হবে, আমি এন লিখে দিয়েছিলাম, ই হবে। এবার কারা সমবায় যুক্ত আছে, দেখো প্রত্যেকের যে অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এরা আছে সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাহলে আর তো একটা বাইরেকার রোধ এক্সট্রা রোধ লাগানো আছেই, তার সঙ্গে এরা আবার কি আছে প্যারালালে, তো প্যারালালে হলে
আমাকে যদি নিচে সব কটা 1/r বলাই 1/r এম করতে যাই তাহলে n/r হবে, সেটাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে r/n। তাহলে এটাকে যদি আমি করি তাহলে ne/nr প্লাস r, এই দুটো হচ্ছে সমান। এই দুটো যদি আমি সমান করে দিই তাহলে উপরে ne চলে গেল, তাহলে নিচে এই কটা থাকছে। কে থাকছে নিচে পড়ে, কে কে থাকছে নিচে পড়ে, কে থাকছে r প্লাস nr সমান nr প্লাস r। এবার এইটাকে এইদিকে নিয়ে আসো। এবার কার মান বার করতে হচ্ছে, কোন সত্ত্বে, তাহলে এই সত্যটা আমাকে এখানে করতে হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, সত্যটা করতে হবে। তাহলে আমি সত্যটা করতে গেলে তাহলে এদিকে এটা নিয়ে আসি, তাহলে nr মাইনাস r, nr মাইনাস r সমান হচ্ছে nr মাইনাস r। তাহলে r কমন নিলে n মাইনাস ওয়ান, এইদিকে r কমন নিলে n মাইনাস ওয়ান, তাহলে n মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে r সমান r। মানে যে বাহ্যিক রোধ লাগানো হয়েছে আর প্রত্যেকের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেই দুটো সমান হবে, মানে অপশন হচ্ছে এ। এবার বলো এটা আমি তো খুব তাড়াতাড়ির মধ্যে বুঝিয়ে দিলাম, তোমরা মাথায় ঢুকলো না, এটা কিন্তু কোনো ভালো কোশ্চেন, কারণ এখানে নিউমেরিক্যাল কোশ্চেন দিতে পারে এই কোশ্চেন। এটা আরেকবার একটু বলে দিন স্যার, হ্যাঁ বলো। এটা আরেকবার একটু বলে দিন। আচ্ছা আচ্ছা বেশ, আগে কে করেছে আমি আগে জানি, হ্যাঁ তারপর আমি। হ্যাঁ স্যার, এটা একবার বলে দিন বুঝতে। ঠিক আছে, এটা বুঝতে না পারার স্বাভাবিক কথা। হ্যাঁ, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হলে একটু ডিটেলস চাইলে হয়ে যাবে, যারা পড়ায় টিউশন তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু একটু অন্যজনের অসুবিধা হবে। এটা কে করেছে আগে বলো। বলো, কেউ করেনি তার মানে এটা। মনিরুল আছে নাকি, মনিরুল? মনিরুল মনে হচ্ছে নাই। হ্যালো হ্যাঁ মনিরুল হ্যালো করেছো? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, আমি। স্যার কোনটা বলছেন স্যার? স্যার কোনটা এই স্যার? যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এটা চলে গেল। স্যার স্যার কিছুই স্যার শুনতে পাচ্ছিলাম না। এই যে দাঁড়াও, এই যে এইটা নয়টা। হ্যাঁ স্যার, ওইটা আর সমান আর এসেছে। ঠিক আছে, তাহলে তুমি করেছো, ঠিক আছে, যা হোক একজনা করেছে। ঠিক আছে, আমি এই জিনিসটা আগে প্রথমে ডিটেলসে কোশ্চেনটা বুঝিয়ে দিই, তারপরে এটা অনেকেই অসুবিধা হচ্ছে। কতগুলো তড়িৎ কোষ মানে ধরো ব্যাটারি, ঠিক আছে, তড়িৎ সেল মানে ধরো ব্যাটারি, প্রত্যেকটা তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর। যে তড়িৎচালক যে কোষ মানে ব্যাটারির যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা তড়িৎচালক বলটা ই, এবং তাদের একটা অভ্যন্তরীণ একটা রোধ থাকে। হ্যাঁ, ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে আর। বাহ্যিক আরেকটা রোধ আর এর সঙ্গে প্রথমে শ্রেণীতে, তারপরে সমান্তরালে যুক্ত হবে। তো কোন শর্তে দুটি ক্ষেত্রে আর এর মধ্যে প্রবাহ মান সমান হবে। তাহলে ধরো এরকম করে সেলগুলো আছে, ঠিক আছে, এরকম করে সেলগুলো আছে, অনেক আছে, এর সঙ্গে বাইরে আর একটা রোধ লাগানো হয়েছে। প্রথমে শ্রেণীতে, এটা দেখালাম শ্রেণীতে, তাহলে এর মধ্যে একটা কারেন্ট যাবে, তারপরে এটাকে সমান্তরাল করছে। প্রথমে শ্রেণীটাই বার করি, শ্রেণীর কারেন্টটা কত বার করি। তাহলে তড়িৎচালক বল দেখো পরস্পরের সঙ্গে শ্রেণীতে যেহেতু লাগানো আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল যদি ই হয়, আমি তো জানি না কটা আছে, আমি ধরলাম এন সংখ্যক আছে, তাহলে এন সংখ্যক তড়িৎচালক বল হলে টোটাল তড়িৎচালক বল করতে হচ্ছে এনই, যে তোরা শ্রেণীতে আছে, কিন্তু ভালো করে বলছো শ্রেণীতে আছে, টোটাল তড়িৎচালক বল হচ্ছে এনই। তাহলে কারেন্ট হচ্ছে ভি সমান আই আর, এই ভিটাকে রিপ্লেস হচ্ছে ই দিয়ে, তাহলে আই সমান কি হবে, ভি ই বাই আর, তাহলে ই বাই আর, তাহলে আই সমান হচ্ছে ই বাই আর, ই মানে তো টোটাল তড়িৎচালক বল, এই ইটা মানে টোটাল, তাহলে এন সংখ্যক আছে বলে এন দিয়ে গুণ করলাম, আমি জানি না এন একটা নাম্বার, এন ই, তাহলে নিচে কি আছে হবে, আর হবে। আর কি, এই সার্কিটের আর, তা সার্কিটে প্রত্যেকেরই বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স আর করে, যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এই কোষ কটার ইন্টারনাল রেজিস্ট্যান্স টোটাল কত হবে,
আর প্লাস আর প্লাস আর প্লাস আর এরকম করতে এন সংখ্যক যাবে, তার মানে হচ্ছে এন আর, ছোট হাতের আর, এই আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার সঙ্গে বাইরে আরেকটা রেজিস্ট্যান্স, সেটাও কিন্তু সিরিজে যুক্ত আছে, তাহলে আরেকটা আর যোগ হয়ে গেল। তাহলে যখন সিরিজে থাকছে এই সিস্টেমটা, তখন এর মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এন ই বাই এন আর প্লাস আর। এইটুকু বুঝতে আগে কারোর অসুবিধা হচ্ছে নাকি বলো আগে এইটুকু বুঝতে কারোর মধ্যে অসুবিধা হচ্ছে নাকি আমাকে বলো। স্যার এনআর প্লাস আরটা একটু বলে দিন স্যার, এই যে শেষেরটা যেটা। এই যে এই কটার রোধ হচ্ছে এনআর, আর এইটা রোধ হচ্ছে আর, এটা একটা বাইরে একটা এক্সট্রা রোধ লাগানো আছে, তো এটা তো শ্রেণীতেই আছে, তাহলে এইটার সঙ্গে এটা যোগ, তাহলে এই কটার এইখানে আরো আছে, তাহলে এন সংখ্যক আছে, এই কটার রোধ হচ্ছে এনআর, আর বাইরে আরেকটা লাগানো হচ্ছে তার রোধ হচ্ছে আর, তাহলে সেই দুটো যোগ করে দিলাম এনআর প্লাস আর, তাহলে পোটেনশিয়াল ড্রপ বাই রোধ, তাহলে আই সমান এনই বাই এনআর প্লাস আর। এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে। এবার আমি চিত্রটা আলাদা, তুমি না পারলে ছবি এঁকে আগে করে নেবে, তাহলে প্রবলেম গুলো নিজে একটু হবে। এবার হলো চিত্রটা আলাদা, কোষ কোটাকে লাগানো হচ্ছে সমান্তরাল সমবায়, এই একটা ধরো, এই একটা ধরো, এরকম করে আরো গিয়েছে, আরো এরকম করে গিয়েছে, তার সঙ্গে বাইরে একটা রোধটাকে যেটা লাগানো আছে সেইটা হচ্ছে কিন্তু শ্রেণীতে, সে একইভাবে শ্রেণীতেই আছে, এটার সঙ্গে এটা শ্রেণীতে আছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে। তাহলে প্রথমে কথা হচ্ছে, আগের ক্ষেত্রে যেটা তড়িৎচালক বল এন ই করলাম, সেটা কিন্তু এখন এন ই হবে না। তার কারণ কি বলেছি, প্রত্যেকটা রোধের এগেনস্টে পোটেনশিয়াল ড্রপ একই হবে যখন সমান্তরাল হবে, তার প্রত্যেকের ফাইনাল পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এক, তাহলে প্রত্যেকের তড়িৎচালক বল কিন্তু একটা হিসাবেই কাজ করবে। তাহলে তড়িৎচালক বল হলো আই সমান হচ্ছে ই বাই রোধ। এবার রোধ বার করবো, তাহলে একটা তো আর আছে। এবার কি আছে, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তারা কি আছে, পরস্পরের সঙ্গে প্যারালালে যুক্ত আছে, তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স বার করতে হবে। 1/r ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1/n করতে করতে কত সংখ্যক যাবে, n/r পর্যন্ত। তাহলে এটাকে যদি আমি করি তাহলে n/r, তাহলে r ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, r/n। তাহলে আমি এখানে লিখে দেবো r/n, যেটা আগে ক্ষেত্রে nr হচ্ছিল, এখন সেটা হচ্ছে r/n। সেই জন্যই আগে দেখবো একটা এন স্কোয়ারের দিয়ে অঙ্ক ছিল। তাহলে এটাকে আমি যদি লসাগু করি, তাহলে উপরে এন চলে গেল এনই, নিচে হচ্ছে আর প্লাস এন আর। এবার এই দুটোকে আমি সমান করে দিচ্ছি, আগের প্রবলেমটার এই প্রবলেমটাকে সমান করে দিচ্ছি। সমান করে দিলে দেখবে যে ওই যে অপশনটা আসছে আর সমান আর, এই অপশনটা আসছে, নিজে নিজে এবার একবার করবে খাতাতে, তাহলেই দেখবে ওই অপশনটা আসছে। এটা বলো কে করেছো, এগুলো সব সিম্পল সিম্পলি কোশ্চেন, কিন্তু বেশি জটিল স্যার কিছু অপশন নাই। এ স্যার। সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী তারের স্যার মধ্যে দিয়ে অপশন এ, 1 অ্যাম্পিয়ার স্যার বলে প্রতি সেকেন্ডে পরিচ্ছেদের মধ্যে মুক্ত ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ আর 1 অ্যাম্পিয়ার আই সমান হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাহলে আই সমান হচ্ছে এন ই বাই টি। এই টিটা তো হচ্ছে তোমার বলে দিয়েছে প্রত্যেক কত প্রতি সেকেন্ডে, টিটা 1, ই এর মান আছে 1.6 × 10⁻⁹, এনটা বার করতে পারে, আইটা বলা আছে 1 অ্যাম্পিয়ার, তাহলে হয়ে যাবে মানে 1/1.6 × 10⁻⁹, মানে এর উত্তর 1/1.6 × 10⁻⁹। এবার এইটাকে কাটাকাটি করলে এ করলে যেটা হয় আর এর উত্তরটা কত আছে দেখি, উত্তরটা এই ঠিকই আছে। স্যার এটার অ্যান্সার কত আছে? এটার এই যে এটা এটা তো ডাইরেক্ট কোশ্চেন, হ্যাঁ, তড়িৎ প্রবাহ স্যার ঘনত্ব অপশন এ স্যার। হ্যাঁ, এটারও অপশন এ হবে, এটা তো ডাইরেক্ট কোশ্চেন। এটা 12টা, অপশন এ, এটা হবে স্যার অপশন এ স্যার, হ্যাঁ মোবিলিটি অফ অপশন এ তো ইলেকট্রন। হ্যাঁ ইলেকট্রনের সচলতা মানে মোবিলিটি হবে, কেন পড়ার মধ্যেই পড়ছে। দুটি তারের দৈর্ঘ্য স্যার ব্যাসার্ধ ওইটা একটু উভয়ের বলে মধ্যে, দিন স্যার আগেরটা। কোনটা বলো,
এটা একটু স্যার, এটা স্যার একটু বলে দিন কিভাবে হচ্ছে। ভিটি বাই ই এইটাকে বলা হয় মোবিলিটি, মিউ দিয়ে লেখা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় মোবিলিটি। হ্যাঁ, মোবিলিটি মানে হচ্ছে ইলেকট্রনের সচলতা। এটা বইয়ের তুমি পড়া করবে, এটাকে বলা হয় মিউ দিয়ে লেখা হয়, এটাকে মিউ দিয়ে লেখা হয়। এই মিউটাকে বলা হয় মোবিলিটি অফ দ্য ইলেকট্রন, মানে ইলেকট্রনের সচলতা। বুঝেছো? ঠিক আছে। মানে এটা পড়ার মধ্যে, এটা বোঝানোর কিছু নাই। দুটো তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয় অনুপাত এত, এদের মধ্যে প্রয়োজিত তড়িতের অনুপাত হলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? এটা করেছো? বিচলন বেগ, ডিপ ভেলোসিটি। তাহলে আমাকে এটা করণীয় নাকি? তার মানে আমাকে এক্সপ্রেশনটা জানতে হবে, কারেন্টের সঙ্গে আমাকে ডিপ ভেলোসিটির যে এক্সপ্রেশন সেটা জানতে হবে। সেটা হচ্ছে, এটা তোমার পড়ার মধ্যে আছে, দেখবে এন ই এ ভি। এটা আইটা হচ্ছে কারেন্ট, এর হচ্ছে নাম্বার অফ কনসেন্ট্রেশন, ইলেকট্রনের চার্জ, এরিয়া, আর তার সঙ্গে হচ্ছে এইটা হচ্ছে ডিপ ভেলোসিটি, বিচলন বেগ যাকে বলা হয়, সেই হচ্ছে ডিপ ভেলোসিটি। ঠিক আছে? যদি তোমাদের ডিপ স্যার এনটা স্যার কি? এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন মানে এটা কনসেন্ট্রেশন বলা। একটা ধাতুর মধ্যে ইলেকট্রন হোক, প্রোটন হোক, বা যে পদার্থই থাকুক না কেন, তার যে ঘনত্ব কত সংখ্যক আছে সেইটাকে বলা। বুঝা গিয়েছে? আর আচ্ছা ঠিক এইটা কি আছে। হচ্ছে স্যার? ইলেকট্রনটা, ইলেকট্রনের চার্জ। এটা এবার তারের মধ্যে দিয়ে যদি যায়, এটা হচ্ছে তার ক্ষেত্রফল, আর এটাকে ভি ডি লেখা হয় বেশিরভাগ ডিপ ভেলোসিটি, মানে বিচলন বেগ। এটা যে এক্সপ্রেশন। এবার আমাকে তাহলে এখানে কি বলা স্যার আছে? বলছি স্যার, নাম্বার অফ ইলেকট্রন আর ওই ইলেকট্রন ডেনসিটি দুটো কি একই? নাম্বার ডেনসিটি দিয়ে মানে কনসেন্ট্রেশন বোঝানো হয় যখন এই প্রবলেম গুলো করা হয়। এই যে তোমার যেখানে ডিপ ভেলোসিটির কথা আছে, সেখানে ওই যে মানে ইলেকট্রন ঘনত্ব কথাটাকে উচ্চারণ করা হয়। হ্যাঁ, কত একক আয়তনের মধ্যে কত ইলেকট্রন আছে, এটাকে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন বলা হয়, মানে কত পার্টিকেল আছে। এবার এই যে ডিপ ভেলোসিটি যখন ক্যালকুলেশন করা হয়, তখন কিন্তু ওই কনসেন্ট্রেশন ব্যাপার কথাটাই ব্যবহার করা হয়। বুঝা গেছে? হিসাব ঠিক করার আছে। সুবিধার জন্য, মানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া, এই সরি ইউনিট ভলিউম, নাম্বার ইলেকট্রন পার ইউনিট ভলিউমের মধ্যে কত আছে সেটা। কেন এই যে তোমার এই যে কোনো ক্যালকুলেশন ডিটেলসে তাহলে আমার বোঝাতে হতে হবে। আমি এখন এটা করে যাচ্ছি, যদি তোমাদের এই ডিপ ভেলোসিটি নিয়ে কোনো অসুবিধা থাকে আমাকে পরের দিন বলবে, পরের দিন ক্লাসে আমি তাহলে এটা নিয়ে স্যার আপনি যে নোট দিয়েছেন না, নোটে এই জিনিসটা নেই। ও, নোটেটা নেই? না 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 স্যার, এই পোর্শনটা বাদ গেছে, আর এইখান দিয়ে বেশি আপনি কোশ্চেন দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, কে বললে বলো তো কথাটা? ভালো একটা আমাকে ইনফরমেশন দিলে। কে বললে? হ্যাঁ স্যার আমি বললাম। কুন্তল, আচ্ছা আচ্ছা কুন্তল, ঠিক আছে। আমি তো দেখতে পাচ্ছি না, কুন্তল বলেছো, ঠিক আছে। এটা একটা ভালো ইনফরমেশন তুমি দিলে। আমি এবার একটা কাজ হ্যাঁ স্যার, করি এই তাহলে। পোর্শনটা একটু দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই পোর্শন থেকে একটা নোট তৈরি করে পরের দিনকে এটা আমি তাহলে আমি এই ওই ডিপ ভেলোসিটি জিনিসটাই বাদ রাখছি। পরের দিনকে তাহলে আমি ক্লাস করার আগে এটাকে বুঝিয়ে তারপরে ক্লাসটা করবো। ঠিক আছে? ঠিক আছে। তুমি ঠিক আছে। বললে তাই, মানে কোনটাতে কি আছে না আছে তো আমার অত ধরো মাথায় থাকে না। ঠিক আছে, এটা থাকলো। তাহলে ডিপ ভেলোসিটি দিয়ে তাহলে এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন বিচলন বেগ, তাহলে এগুলো তো এখন তুমি পারবে না কেউই, তাহলে এগুলো সবই থাক। হুম, এগুলো সবই থাক। সতেরোটা আলাদা কোশ্চেন, 17টা কেউ পেরেছো নাকি বলো? সতেরোটা। আচ্ছা, 17টা করার আগে তোমরা কার্চফের যে দুটো ল আছে, একটা হ্যাঁ বলো বলো। স্যার এটা করে দেন। হ্যাঁ আমি করে তো দেবো। আগে কার্চফের ল দুটো মনে আছে তোমার? ভোল্টেজ ড্রপ, কারেন্ট ড্রপ, এসব ল গুলো মনে আছে?
হ্যাঁ স্যার, একটা হচ্ছে সামেশন অফ আই সমান 0, আর একটা হচ্ছে সামেশন অফ আই ইন্টু ই সমান 0। টোটাল যে আই সমান 0 নয়, ভোল্টেজ ড্রপটা যে সার্কিটে যেটা টোটাল ভোল্টেজ থাকবে, যেটা সাপ্লাই দেওয়া হবে বাড়ি থেকে, সেটার সঙ্গে টোটাল যে রেজিস্ট্যান্স গুলো থাকবে তার যে এন্ডে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার সঙ্গে সমান। এইটা ওই কারচফের যে ল আছে সেই লকে কাজে লাগিয়ে করতে হবে, ঠিক আছে? কারচফের সূত্র ব্যবহার করেই করতে হবে। এখানে দেখো দুটো লুপ আছে, এখানে কি বলা যায় কোশ্চেনটা দেখো, দুটো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য। হ্যাঁ, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ওদের নাই আর কি, মানে যেটা বলছে এই যে এই কোষ সেল দুটো আছে, এই সেল দুটোর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নাই, এটা প্রথমে বলেছে। তাদের নিম্নলিখিত বর্তনীতে যুক্ত করা হয়েছে, এরকম একটা বর্তনী করা আছে। 20 ওহম রোধের ভেতর দিয়ে প্রবাহ শূন্য হলে V2 এর মান কত? 20 ওহম রোধ কোথায়? এই যে 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে দিয়ে V2 এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে দুটো লুপ তৈরি হয়েছে। ভোল্টেজ ড্রপ লটা লুপের ক্ষেত্রে প্রয়োজন হয়, মানে লুপ মানে কি, একটা কমপ্লিট সার্কিট, এটা একটা লুপের মতো কাজ হচ্ছে, কমপ্লিট সার্কিট। তাহলে এখানে আবার কারেন্টটা দেওয়া আছে, এখানে কিন্তু কারেন্টটাও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এই I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে? এই ব্যাটারি থেকে সাপ্লাই দিচ্ছে, মানে এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রোধে দিয়ে একটা যাচ্ছে, আবার এই দিকে উল্টো দিকে আরেকটা রোধ দেওয়া আছে, তার মানে সেটাও এর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু উল্টো দিকে যাচ্ছে। এটা যেদিকে যাচ্ছে তার এগেনস্টে কিন্তু এটা যাচ্ছে, ঠিক আছে? সেটা কত, সেটা আমি ধরে নিলাম, একটা ধরে নি, কিছু একটা ধরে নি, I2 ধরে নি। হ্যাঁ, এখানে মনে হয় এখানে I2টা মনে হয় বলা ছিল, হয়তো বইয়ে ওঠেনি বা কিছু। এখানে I1 I2, এইটা I1 যেমন, এটা এখানে I2 বলা ছিল, হয়তো এই যে ওঠেনি মনে হচ্ছে। যাক, এটা ধরে নি I1 I2। এবার আমাকে দুটো লুপের ক্ষেত্রে আমাকে যে কারচফের ভোল্টেজ ড্রপ ল, সেই ভোল্টেজ ড্রপ লটা আমাকে কিন্তু বার লাগাতে হবে, ঠিক আছে? তার নাহলে আমি কিন্তু বার করতে পারবো না, কারণ এই রোধের ওহমটা আমাকে বলা আছে, ইলেকট্রন ভোল্টটা 8 ভোল্ট বলা আছে, এখানে কিন্তু বলা নাই। এটা যদি V1 ধরে, এটা যদি V2 ধরে, V2টা কিন্তু কিছু বলা নাই, এই V2টাই বার করতে হবে, এটাই আমাকে বার করা কাজ। দুটো সেল দেওয়া আছে কিন্তু একটাই বলা আছে আর একটা কিন্তু বলা নাই, তাহলে এই সেলের ক্ষেত্রে লাগাতে হবে। এবার যেটা প্রথমে বলি, কারচফের সূত্র দুটো একটু আগে আমি বলে দিই। কারেন্টের ক্ষেত্রে যে সূত্র, প্রথম সূত্র, সেটা হচ্ছে যে কোনো একটা জাংশন পয়েন্ট যদি থাকে, সেখানে ধরো কারেন্ট যেটা আসবে, টোটাল কারেন্ট চারিদিকে যেটা বেরিয়ে যাবে, তাহলে এই কারেন্টটার সঙ্গে এই কারেন্ট গুলো সমান হবে, মানে এই জাংশন পয়েন্টে সাম অফ কারেন্টটা 0 হবে। মানে ডিরেকশন দেখতে হবে, এটা এইদিকে এলো, এটা এইদিকে গেল, তাহলে প্লাস মাইনাস চেক করতে হবে। মানে এই পয়েন্টের ক্ষেত্রে সাম অফ কারেন্ট থাকবে না, মানে কোনো ইনস্ট্যান্টে এখানে যদি চার্জ না থাকে, যে কোনো মুহূর্তে এখানে সাম অফ কারেন্টটা 0 হবে, মানে যা কারেন্ট আসবে তাই তো বেরিয়ে যাবে, এটা বোঝাচ্ছে। যদি এই কটা I1 প্লাস I2 প্লাস I3 হয়, তাহলে I সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, মানে ব্রাঞ্চিং হয়ে যাবে, কারেন্ট যা আসবে সব ব্রাঞ্চে ভেঙে যাবে। তাহলে এটাকে যদি একদিকে নিয়ে যাও, তাহলে I মাইনাস I1 মাইনাস I2 সমান 0, সামেশন I0, ঠিক আছে? সেটা এখান থেকে এলো। আর ভোল্টেজ ড্রপ কি বলা হয়, ভোল্টেজ ড্রপ যে একটা সার্কিট আছে, সেখান থেকে বাইরে থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দেওয়া হচ্ছে, তাহলে এরকম একটা রোধ আছে, আরো রোধ আছে এরকম করে। এবার এর মধ্যে যদি কারেন্ট I1 যায়, এর মধ্যে যদি কারেন্ট I2 যায়, তাহলে এর এগেনস্টে যে পোটেনশিয়াল ড্রপ কত হলো, I1 R1, আমি ধরলাম এটা রোধ R1, এইটা I2 R2, তাহলে এইগুলোর সাম হচ্ছে এ যে তড়িৎচালক বল দেবে তার সঙ্গে সমান। এবার যদি তড়িৎচালক বল 0 হয়, তাহলে এটা 0 হবে, এরকম করে আর কি নিয়ম। এটা হচ্ছে কারচফ ভোল্টেজ ড্রপ ল, KVL বলা হয়, ঠিক আছে, সংক্ষেপে বলা হয়। তাহলে সেই ফর্মুলাটা আমাকে এই ক্ষেত্রে লাগাতে হবে। তাহলে দেখো, এটা একটা লুপের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটা ক্লোজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সার্কিটটা ক্লোজ করা আছে, মানে একটা ব্যাটারি আছে, সেখান থেকে এনার্জি যাচ্ছে, রোধ যাচ্ছে, কারেন্ট হচ্ছে, এই সমস্ত ব্যাপার আছে, এটা ক্লোজ সার্কিট। তাহলে এই জিনিসটাকে লুপ বলি, তাহলে এখানে যে কোনো লুপের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাকে এখানে দুটো লুপ আমি দেখতে পাচ্ছি, এই একটা লুপ আর এই একটা লুপ আর এই একটা লুপ, কিন্তু এর অভিমুখ কারেন্টের যেদিকে, এর কিন্তু কারেন্টের অভিমুখ তার উল্টো দিকে। এ যদি এই দিকে কারেন্ট যায়, তাহলে এ কিন্তু এইদিকে যাবে, তাহলে এর দ্বারা কারেন্ট এর মধ্যে এই দিকে আসছে, কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে এই দিকে যাবে, মানে ডিরেকশন কিন্তু উল্টো। তাহলে এইটা I1, সম্ভবত এখানেও এটা I2 বলা ছিল, এইদিকে যে কারেন্টে যাচ্ছে সেটা হয়তো I2 বলা ছিল, এখানে ছাপটা মনে হচ্ছে ওঠেনি, নাহলে তো অঙ্কটা করতে পারা যাবে না। তাহলে প্রথমে আমাকে
এইটার ক্ষেত্রে আমি কেভিএল সূত্রটা লাগাই। কোন ক্ষেত্রে? এই যে এটা আমি আর নাম ফাম দিচ্ছি না, বড় এইটার ক্ষেত্রে। তাহলে এইটার ক্ষেত্রে 8 সমান আমার কি হচ্ছে 5 মধ্যে দিয়ে গিয়েছে 5, তার মধ্যে কারেন্ট কত গেছে I1, প্লাস এখানে একটা রোধ আছে 20, তার মধ্যে দিয়ে কত গিয়েছে, যেহেতু দুটো উল্টো ডাইরেকশনে তাহলে বিয়োগ করতে হবে I1 মাইনাস I2। এটা একটা আমার সমীকরণ হলো। আর একটা সমীকরণ আমাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে। তাহলে এর তো তড়িৎচলক বল আল বলা আছে, কিন্তু এর তড়িৎচলক বল কত বলা নাই, সেটা আমি জানিও না। তাহলে আমি V2 সমান আমি লিখি, দেখো এই 15 মধ্যে দিয়ে কত গেছে I2, প্লাস 20 মধ্যে দিয়ে সে একই ভাবে I2 মাইনাস I1। তাহলে আমি এই দুটো জিনিস পেলাম। এবার কি বলেছে যে এই যে কোশ্চেনে দেখো একটা জিনিস বলা আছে যে 20 ওহম রোধের ভেতর দিয়ে প্রবাহমান সূত্র, তো 20 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে কত কারেন্ট, 20 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 যা লিখবে, এই কারেন্টটা যাচ্ছে, মানে I1 মাইনাস I2 সমান 0। তাহলে I1 মাইনাস যদি I2 0 হয়ে যায়, তাহলে I1 মাইনাস I2 যদি 0 হয়ে যায়, তাহলে আমি প্রথমে এখানে যদি 0 বসিয়ে দিই, এইটা সমান 0 0 বসিয়ে দিই, তাহলে 8 সমান হচ্ছে 5I1। তাহলে I1 সমান কত হচ্ছে 8/5। আমাকে কি বার করতে হবে, V2 বার করতে হবে, V2 বার করতে হবে, V2 বার করতে হবে। তাহলে এখান থেকে I2 টা কত বার করতে হবে, I2 কি করে বেরোবে এখান থেকে, আমি যদি I1 এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে I2 টা বেরিয়ে যাবে। এখানে যদি আমি I1 এর মানটা বসিয়ে দিই, I1 মানে কত হলো 8/5, এখানে আমি যদি বসিয়ে দিই I1 এর মানটা যদি বসিয়ে দিই এখানে, তো ছোট জায়গা I1 তো আমি বেরিয়ে গেল, এখান থেকে আমি I1 বেরিয়ে গেল, এখানে বসিয়ে দাও। 8 সমান হচ্ছে 5 গণিত I1 এর মান হচ্ছে তোমার কতবার করলাম এখনি 8/5। স্যার I1 মাইনাস বলো। I2 তো 0, তাহলে I1 সমান I2 হবে তো। I1 এর মাইনাস, ও এটার এটা তো 0 I1 হ্যাঁ। সরি, ঠিক আমি অত তো যাওয়ার দরকারই নেই। I1 মাইনাস I2 সমান হচ্ছে 0, ঠিক, রাইট। তাহলে I2 সমানও হচ্ছে I1, ঠিক। আমি আবার এতটা করতে যাচ্ছিলাম, এটা মাথাতেই ছিল না। তাহলে I1 আর I2 তো সমান, তাহলে এটার মান হচ্ছে একই হবে আর কি। তার মানে কত হবে, কত বেরিয়েছে 8/5। তাহলে এটা তো 0, তাহলে এখানে দেখো V2 সমান হচ্ছে 15 গণিত হচ্ছে 8/5, কাটাকাটি করে দাও, 3 গণিত 8 মানে হচ্ছে 24। ছোট জায়গায় করতে গিয়ে তাহলে এটা বুঝতে পারলাম নাকি, দেখো ঠিক বলেছে সুচিস্মিতা বললো মনে হয় যে I1 আর I2 মানটা, এটা তোমার খেয়ালই ছিল না, এটা যেন 0। তাহলে এটা বুঝতে পারলে নাকি, দেখো এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। স্যার I1 মাইনাস I2 টা 0 হচ্ছে, এটা একটু বলে দিন। এই যে এর মধ্যে দিয়ে 20 মধ্যে দিয়ে কারেন্টটা শূন্য, কোশ্চেনই বলা আছে, এটা আমি কিছু করিনি, এটা কোনো কন্ডিশন, কোশ্চেনই বলা আছে। 20 ওহম রোধের ভেতর দিয়ে প্রবাহমান শূন্য, 20 ওহম কই, এইটা 20 ওহমের মধ্যে প্রবাহমান, এইটা এইদিকে যাচ্ছে, এইটা এইদিকে যাচ্ছে, এইটা I1, এইটা I2। তাহলে এর মধ্যে দিয়ে কত যাবে, একে অপরকে বিয়োগ করবে, I1 মাইনাস I2 টা 0। এটা এই কোশ্চেনেই বলা আছে, বুঝে গেছে? হ্যাঁ এগুলো একটু প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু এরকম, এটা পরীক্ষা দিয়েছি। আচ্ছা এই কোশ্চেনটা, এটা তো কোশ্চেন, সেটা অপশন এ হবে। হ্যাঁ অপশন শক্তি সংরক্ষণ সূত্র, ঠিক আছে।
আচ্ছা আমি 19টা পর্যন্ত একটু দেখি, দিয়ে তারপরে তোমরা প্র্যাকটিসটা করো, দিয়ে পরের দিনকে নেক্সট করো। আমি অনেকক্ষণ থেকে আগে ক্লাসটা করলাম তো, আজকে রাতও হয়ে যাচ্ছে। এইটা একটু আমি দেখিয়ে দিই 19এরটা কেউ করেছো কি? না স্যার বলে দিন। সবগুলো প্যারালাল হবে, মানে r/4 হয়ে যাবে। হ্যাঁ সুচিশ্রী স্যার এটা আর বাই করেছে। 4 r/4 আর বাই 4 উত্তর কত দিয়ে আছে? সি একটা উত্তর, সিটা হ্যাঁ r/4 হবে। মানে দেখো এখানে যদি তুমি করো, দেখো প্রত্যেকটা রোধের দেখো প্রত্যেকটা রোধই যদি এটাকে তুমি ভেঙে করো, ভেঙে দেখো, দেখো এই মাঝের দুটোকে বার করো বা যে দুটোকে তুমি যদি বার করো, তাহলে দেখবে প্রত্যেকটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে। এইটার এন্ডিং পয়েন্ট এইটার ক্ষেত্রেও দেখো এইটার সঙ্গে লাগানো হচ্ছে এইটা, তাহলে এইটাকে তুমি যদি বার করে দাও। আবার এইটার ক্ষেত্রেও দেখো এইটার ক্ষেত্রেও যদি তুমি দেখো এইটার এন্ডিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এটারও এমনি এইটা ধরলে হবে না, এইটা মানে এটার সঙ্গে তার দিয়ে এখানে লাগানো আছে, মানে এটা মানে এটা। সেটাকে যদি তুমি বার করো তাহলে তুমি চিত্রটা ঠিক কিরকম আসবে, যদি এটাকে এরকম করে দাও তাহলে এই এরকম একটা চিত্র আসবে। তাকে আবার তোমার ঘিরে আবার কিন্তু একই রকম ভাবে বাইরে দিয়ে এরকম করে রোদ আছে। মানে চারটে এখানে প্যারালাল কম্বিনেশন আছে। তোমাদেরকে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মাদ্রাসা সার্ভিস কমিশন বা ফুল সার্ভিস 9-10 কিন্তু এর থেকে বেশি জটিল কোশ্চেন দেয় না। হ্যাঁ এগুলোই করতে পরীক্ষার সামনে খুব মুশকিল হয়ে যাবে। একটু কিছুটা মুখস্থর মতনও রাখবে, হ্যাঁ যে এরকম যে মনে রাখবে। হচ্ছে স্যার দুটো তো বলো বলো। আমাদের শেষেরটা তো স্যার একটা তো পয়েন্ট যেটা আপনি শেষেরটা যে লাল কালি দিয়ে মার্ক করলেন যেটা। হুম 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 না আমি তা বলছি না, আমি বলছি এইটার দেখো যেটা এন্ডিং পয়েন্ট এইটার ক্ষেত্রে এন্ডিং পয়েন্ট এইটা, আবার এর ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট এইটা, এইটার ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট এইটা। আমি সেইটা বললাম ডালকেনো মার্ক করা মানে এ যে এখানে শেষ হয়েছে তা নয়, কিন্তু এইটার সঙ্গে এটা তার দিয়ে যুক্ত আছে, মানে এর এন্ডিং পয়েন্ট আর এর এন্ডিং পয়েন্ট কিন্তু একই। আমি এইটা বোঝাতে চাইছি, যেটা এখানে শেষ হয়ে আচ্ছা যাচ্ছে আচ্ছা মানে তুমি তোমার মাথায় থাকবে তো এটা স্যার এখানে শেষ হয়ে গেল, তো এর শেষের সঙ্গে কি করে আছে, যেহেতু এইটার সঙ্গে এইটা তার দিয়ে যুক্ত করা আছে, এই যে তার দিয়ে যুক্ত আছে, মানে এর এন্ডিং পয়েন্ট আর এর এন্ডিং পয়েন্ট হচ্ছে একই। তার মানে এটাকে যদি ভেঙে চুরে করো তাহলে এরকম ধরনের দেখাবে, মানে চারটে রোধই প্যারালাল কম্বিনেশনে আছে, চারটে রোধই প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে আর লসাগু উপরে 1+1+1 মানে 4/r। এইটা করে রাখো না, এটা হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে আর ইকুইভ্যালেন্স মানে হচ্ছে r/4, মানে হচ্ছে সি এরটা। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওইটা আরেকবার একটু বলে দেবেন যে চারটে কি করে ওই প্যারালাল হচ্ছে? চারটে প্যারালাল কি হতে চলে, তোমাকে দুটো দুটো ভেঙে দেখতে হবে। একসঙ্গে তো চারটেকে তুমি যদি চোখ দিয়ে দেখো তাহলে বুঝতে না, তুমি এই দুটোকে প্রথমে ভাবো, তুমি ভাবো যে এই দুটো আছে, তাহলে এর দেখো এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এই রোধটা, আর এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, হয়ে গেল গল্প শেষ। এরপরে এই রোধটার ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখো এইখানে লাগানো আছে, ঠিক আছে, এই রোধটার ক্ষেত্রে ইনিশিয়ালটা একই। হ্যাঁ আবার এই রোধটার ক্ষেত্রে তুমি দেখো, এই রোধটা আমি এটা বাদ তুমি এই রোধটা যদি তুমি দেখো, এই দেখো এর যেখানে লাগানো আছে এর দেখো সে একই জিনিসটা লাগানো আছে। এন্ডিং পয়েন্ট দেখো, এরও এন্ডিং পয়েন্ট যদি তুমি এইটা ধরো, এরও এন্ডিং পয়েন্ট এটা, এর যদি ইনিশিয়াল পয়েন্ট এটা ধরো, এরও ইনিশিয়াল পয়েন্ট এটা। আবার এই রোডটার ক্ষেত্রে তুমি দেখো, এরও দেখো এন্ডিং পয়েন্ট এটা, এই রোডটার এন্ডিং পয়েন্ট এটা। প্রত্যেকটা রোধেরই তুমি যদি সিম্পল ভাবে চিন্তা করো, ওরকম করে যদি ভাবে তুমি দেখো, প্রত্যেকটা রোধেরই দেখো একটা কমন পয়েন্ট আছে এইখানটায়। দেখো এরও এটা, এরও এটা, এটার এটা, যদি সিম্পল ভাবো, এই রোধটারও এইটা এখানে স্টার্টিং, এই রোধটারও এখানে স্টার্টিং, এই রোধটা এখানে স্টার্টিং, এই রোধটা সবারই এন্ডিং কোটা একটা তার দিয়ে লাগানো। আমি আরো সিম্পল ভাবে তোমাদের ধরিয়ে দিলাম, এইসব করে ভাবতে হবে না। সবারই স্টার্টিং দেখো একটা তিন নাই সেন্টারে আছে কি নাই, প্রত্যেকটা ওদের স্টার্টিং সেন্টারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ আর প্রত্যেকের এন্ডিং গোনা দেখো একটা কমন তার দিয়ে লাগানো আছে। দেখো প্রত্যেকের এন্ডিং গোনা একটা কমন তার দিয়ে লাগানো আছে। তাহলে আমি ওরকম করে ভেঙে করতে গেলে তোমার অসুবিধা হচ্ছে, আমি নয়তো বলে দিচ্ছি, সত্যি করে তোমাদের পরীক্ষার খাতায় মুশকিলই হবে, আমি নয়তো এখানে তোমার ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে
প্রত্যেকে স্টার্টিং একটা এন্ডিং ও একটা কমন তার দিয়ে লাগানো আছে, এখানে লাগানো আছে, এখানেও লাগানো আছে, একটা তার দিয়ে যখন লাগানো আছে তার মানে সবারই এন্ডিং একই, তাহলে সবারই স্টার্টিং এক, সবারই এন্ডিং এক, তাহলে কি সমবায় কম্বিনেশন হবে? তাহলে এটা কি হবে? প্যারালালি হবে। এবার স্যার প্যারালাল। হ্যাঁ বলো বলো। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার ওই কার্শফের কারেন্ট ল আর ভোল্টেজ লোটা স্যার বলে দেন। কার্শফে কারেন্ট ল আর ভোল্টেজ ল মানে সূত্র দুটো বলে দেবো একবার, তাই বলছো? স্যার ওটা একটু বুঝিয়ে দেন স্যার, মানে কি বললেন স্যার ওটা একটু বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, কার্শফে দুটো ল আছে, একটা হচ্ছে সাউন্ড অফ করো। প্রথম সূত্র হচ্ছে কারেন্ট অফ ল, মানে ধরো তোমার বাড়িতে কারেন্ট আসছে, সিম্পল, তোমার বাড়িতে কারেন্ট আসছে, কোন একটা পয়েন্টে কারেন্টটা এসে ঢুকেছে। এবার কারেন্টটা একটা ফ্রিজের লাইন যাচ্ছে, টিভির লাইন যাচ্ছে, আরো সব লাইনে যাচ্ছে, এরকম করে ভেঙে যাচ্ছে। এখানে যখন তোমার বাড়িতে কারেন্টটা ঢুকেছিল তখন ঢুকেছিল আই, মানে সেটা 200 অ্যাম্পিয়ার ধরো। এবার টিভিতে তো আর ফ্রিজে সবকিছু সমান নেবে না, এটা ধরো মনে করো I1, এটা মনে করো I2, এটা মনে করো I3, এটা মনে করো I4। তাহলে তুমি কি বলতে পারো যে এই যে কারেন্ট, টোটাল কারেন্টটা ঢুকেছে সেটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে, মানে ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই পয়েন্টটাতে যে কোনো মুহূর্তে কারেন্ট কত হবে? শূন্য হবে। কেন হবে? যা কারেন্ট আসছে তাই চলে যাচ্ছে, যা কারেন্ট আসছে তাই চলে যাচ্ছে। তাহলে এখানে যদি কোনো চার্জ না থাকে তাহলে এই জায়গাটায় কারেন্টটা টোটালটা শূন্য হবে। তার মানে কি করে শূন্য হচ্ছে? আই সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 আমি ধরলাম। তাহলে আই থেকে এগুলো বাদ দিয়ে দাও, I1 মাইনাস I2 মাইনাস I3 সমান 0। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। কেন? এই দিকে এলে যদি প্লাস ধরো, বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস ধরতে হবে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে আমি ভালো করে সিম্বল আকারে লিখলে আই সমান 0। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কার্চফের ফার্স্ট ল। এটা হচ্ছে কার্চফের ফার্স্ট ল। এবার আই মানে কি? ডিকিউ বাই ডিটি সমান 0। তাহলে ডিকিউ সমান 0, তাহলে ইন্টিগ্রেশন করলে কিউ সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কিউ সমান কনস্ট্যান্ট মানে এই পয়েন্টে চার্জটা কনস্ট্যান্ট। কার্চফস ল কাকে রিপ্রেজেন্ট করছে? চার্জের সংরক্ষণকে। এটাও কোশ্চেন আছে, কার্চফসের ফার্স্ট ল কাকে সংরক্ষণ করছে? চার্জের সংরক্ষণ করছে। তাহলে এটা হচ্ছে কার্চফসের ফার্স্ট ল। ঠিক আছে, যে টোটাল অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইজ 0 if any point there is a no accumulation of charge। এটা ইংরেজিতে যেটা থাকে ওয়ে, সেটা লেখা থাকে at any point there is no accumulation of charge। যদি আগে থেকে কোনো চার্জ না থাকে, the total algebraic sum of the current is 0। এই যে algebraic sum, বীজগাণিতিক যোগফল, এটা 0। তাহলে এটাকে আবার যদি ভাঙতে আমি কিউ সমান কনস্ট্যান্ট পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ল। কার্চফের সেকেন্ড ল কি বলছে? ভোল্টেজ ড্রপ ল, কেভিএল বলা হয়। সেটা কি বলা আছে? সেটা হচ্ছে ধরো এখানে একটা তোমার সার্কিট আছে, সার্কিটে মানে একটা রোধ আছে, অনেক কটা রোধ আছে, ধরো অনেক কটা রোধ লাগানো আছে। তুমি তাকে সার্কিটটাকে কমপ্লিট করতে গেলে বাইরে থেকে একটা তড়িৎ চলক বল দিতে হবে। সেই তড়িৎ চলক বলটা ধরলাম ই, এইটা। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবার আরো ধরো এখানে অনেক কিছু করা আছে, এখানে আরেকটা রোধ লাগাচ্ছে, তাহলে এখানে কারেন্টটা গিয়ে কারেন্টটা এর মধ্যে দিয়ে ভাঙবে। কারেন্টটা হচ্ছে ফার্স্ট ল অনুযায়ী এখানে এখানে এলো, কারেন্টটা এখানে আই পরিমাণ এলো, এই জায়গায় এসে ভেঙে যাবে, এখানে অর্ধেক যাবে, এদিকে অর্ধেক যাবে। তাহলে আমি ধরলাম এর মধ্যে দিয়ে যাচ্ছে I1, এইটার মধ্যে দিয়ে যাচ্ছে I2, এটার মধ্যে যাচ্ছে I3। এর রোধ ধরলাম R1, এর রোধ ধরলাম R2, এর রোধ ধরলাম R3। তাহলে এর এখানে এসে পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে এই দুই প্রান্তের মধ্যে? I1 R1। এর মধ্যে দিয়ে পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে দুই প্রান্তের মধ্যে দিয়ে? I2 R2। ভি সমান IR, সেখান থেকে পোটেনশিয়াল ভি IR, I2 R2। এর মধ্যে দিয়ে কত হচ্ছে? I3 R3। এইটা কার সঙ্গে সমান হবে? এই তড়িৎচলক বলের সঙ্গে সমান। এইটা হচ্ছে কার্চফস ভোল্টেজ ড্রপ ল। মানে বলছে কোন একটা কমপ্লিট সার্কিট থাকলে প্রত্যেক রেজিস্ট্যান্সের এগেইনস্টে the product of the current and resistance in each part of the circuit is equal to the total potential drop against the circuit। মানে টোটাল ইএমএফ এর সঙ্গে সমান হবে। তাহলে এটাকে যদি তুমি আবার এদিকে নিয়ে আসো তাহলে ওরকম করে লিখতে হবে। তো এটা হচ্ছে কার্চফসের ভোল্টেজ ড্রপ ল। এবার এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কোন ক্ষেত্রে কারেন্ট এই দিকে গেলে যদি আমি প্লাস ধরি, এই দিকে গেলে মাইনাস ধরতে হবে আমাকে, তবে আমাকে এই সূত্রটা হোল্ড করতে হবে।
এইদিকে যদি দেখা যাচ্ছে প্লাস, যেমন আগের প্রবলেমটা, এখানে ব্যাটারিটা ছিল উল্টো দিকে আছে, তার এর যেখানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, এর তার উল্টো দিকে আছে, নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত উল্টো দিকে আছে। তাহলে এই দিকে কারেন্টটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে এর জন্য এই কারেন্টটা নেগেটিভ ধরতে, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1 মাইনাস I2 করেছি সেই জন্য। তাহলে এইটা হচ্ছে কার্চফের ভোল্টেজ ড্রপ ল। এইটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র বজায়। এটাকে আরো ভেঙে টেকে আই স্কোয়ার দিয়ে গুণ করে, আই স্কোয়ার R1 করে এটা দেখা যায় যে এখান থেকে যা এনার্জি যাচ্ছে এগুলো তো ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে এটা শক্তির সংরক্ষণ সূত্র। প্রথমটা হচ্ছে চার্জের সংরক্ষণ সূত্র, তৃতীয়টা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কার্চফ ল দেখো, মানে আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ডটা একটু অফ করো, একটু তোমাদের নেটওয়ার্কিং নিয়ে, নেটওয়ার্ক থিওরেম নিয়ে একটু হয়তো অসুবিধা থাকতেই পারে, ওটা কোনো বড় ব্যাপার নয়। তোমরা এটা করো, হ্যাঁ, অনেকেই নাই, রাত হয়ে গেছে বলে অনেকেই চলে গেছে। ঠিক আছে, সুচিস্মিতা, সঞ্জয়, শান্তনু হ্যালো আছে? স্যার। হ্যাঁ বলো। স্যার, স্যার পরের দিন যে মক টেস্ট হবে ওটা ইয়েটা